আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় রাইবোজোম। অতি পরিচিত এবং অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। ইনশাল্লাহ আমরা আজ কভার করব। টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ব এবং আমরা শেষের দিকে এই রাইবোজোম টপিকে আমরা মেন বই দাগিয়ে দিব, যে তোমরা যেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো হয়, স্পেশালি সেই লাইনগুলো, সেই ওয়ার্ডগুলো। ওকে ভাইয়া, আমরা শুরু থেকে শুরু করি। রাইবোজোম একটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আমরা সবাই জানি না, সাইটোপ্লাজম প্রায় 36টার মতো অঙ্গাণু দেখা যায়, ক্ষুদ্র অঙ্গাণু 36টার মতো দেখা যায়। এর ভিতর রাইবোজোম একটা। এই রাইবোজোম অঙ্গাণুটা আমাদের তোমার মেমব্রেনবিহীন অঙ্গাণু, মেমব্রেনবিহীন। এটা মেমব্রেনবিহীন একটি অঙ্গাণু। আমরা সবাই এই রাইবোজোমকে একটা ভিন্ন নামে জানি, সেটা হলো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কেন বলা হয় আমরা এইসব আজ পড়ে ফেলবো। প্রোটিন তৈরি কারখানা, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মাঝদামের বইয়ে প্রোটিন তৈরির যন্ত্র বলা হয়েছে। ওকে, আমরা এই রাইবোজোম সম্পর্কে ডিটেলসই পড়বো ইনশাল্লাহ। দেখো, রাইবোজোম কাকে বলে ডেফিনেশন কখনো আসে নাই, তারপরও মাঝদামের বইয়ে একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। আমরা সেই ডেফিনেশনটা যদি একটু দেখি। রাইবোজোম হচ্ছে প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত। প্রোটিন ও আরএনএ, স্পেশালি এখানে আরএনএ, প্রোটিন ও আরএনএ দ্বারা তৈরি। প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত ঝিল্লিবিহীন যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোজোম বলা হয়। আমরা ডেফিনেশন থেকে মাত্র 3টা জায়গায় লাল হাইলাইট করছি, লাল কালিতে। আমরা 3টা জায়গায় মনে রাখবো। তৈরি কী দ্বারা ভাইয়া? প্রোটিন ও আরএনএ দ্বারা। প্রোটিন আর আরএনএ দ্বারা তৈরি। এটা ঝিল্লিবিহীন। প্রোটিন ও আরএনএ দ্বারা তৈরি, এটা ঝিল্লিবিহীন আর প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে প্রোটিন তৈরি হয়, এই জন্য একে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। আবিষ্কার কে করছে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা কয়েকটা নাম দেখবো জাস্ট। আবিষ্কার করেন আলবার্ট ক্লড। কোথায় আবিষ্কার করছে ভাই? যকৃৎ কোষে। যকৃৎ কোষে সাইটোপ্লাজমে আবিষ্কার করেন এই তোমার রাইবোজোমকে। এটা 1954 সালে ঘটনা। তার 1 বছর পরে এই আলবার্ট ক্লড এটার নাম মাইক্রোজোম দিয়েছিল মূলত। তার 1 বছর পরে জর্জ পেলেট এটার নাম দেন রাইবো নিউক্লিয়ার প্রোটিন। রাইবো নিউক্লিয়ার প্রোটিন। কারণ কি? কারণ এটা তোমার আরএনএ বা রাইবোজোমাল আরএনএ দ্বারা গঠিত হয়েছে আর প্রোটিন থাকে, এই কারণে নাম করা হয়েছে রাইবো নিউক্লিয়ার প্রোটিন, জর্জ পেলেট। আবুল হাসান স্যারের বইয়ে বলা হয়েছে জর্জ পেলেট মূলত রাইবোজোম নামকরণ করেন, কিন্তু এটা আসলে ভুল কথা। মূলত রিচার্ড বি রবার্টস এর নামকরণ করেন রাইবোজোম, রিচার্ড বি রবার্টস। তাহলে আমরা এই আবিষ্কার থেকে মূলত 2টা জিনিস মনে রাখতে পারি। আলবার্ট ক্লড আবিষ্কার করছে আর নামকরণ করছেন রিচার্ড বি রবার্টস। অপশনে যদি রিচার্ড বি রবার্টস না থাকে, দেন আমরা জর্জ পেলেটের কথা বলতে পারি। ওকে, মাঝদামের বই রিচার্ড বি রবার্টসের কথা উল্লেখ করা আছে। আমরা একটু যদি দেখি রাইবোজোমের উৎপত্তি কোথায়, তার আগে যদি দেখি যে গঠনটা কী দ্বারা তৈরি হয়েছে, প্রোটিন আর আরএনএ বা আরএনএ দ্বারা তৈরি। ভাই তাহলে সহজ কথা বলো তো, আরএনএ তৈরি কই হয়? আরএনএ তৈরি কোথা থেকে হয়? ডিএনএ থেকে। অর্থাৎ ডিএনএ থেকে কি তৈরি হয়? এই আরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএর অবস্থান কোথায়? ডিএনএ কোথায় থাকে বলতে পারো ভাই? ডিএনএ কোথায় থাকে? প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ থাকবে নিউক্লিয়াসের ভিতরে। অর্থাৎ প্রকৃত কোষে ডিএনএ থাকবে নিউক্লিয়াসের ভিতরে, কিন্তু আদি কোষের ক্ষেত্রে ডিএনএ কোথায় থাকবে? সাইটোপ্লাজমে। সহজ কথায় তাহলে আদি কোষে উৎপত্তিটা কোথায় দেখবো আমরা? আদি কোষে ডিএনএ থেকে। আদি কোষে ডিএনএ থেকে তৈরি উৎপত্তি হয়। আর প্রকৃত কোষে ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে। যদি আরও স্পেসিফিক করে বলি তাহলে নিউক্লিয়াসে নিউক্লিওলাসে। দেখো উৎপত্তি কোথায়?
আদি কোষে উৎপত্তি হচ্ছে ডিএনএ থেকে, কারণ আদি কোষে ডিএনএ থাকে, নিউক্লিয়াস তো থাকেই না, ডিএনএ সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে তৈরি হয় এ আমাদের রাইবোজোম। ওকে ভাইয়া, যেহেতু রাইবোজোম শুধুমাত্র আরএনএ প্রোটিন দ্বারা তৈরি, এই দুইটার যেহেতু কোনটারই আবরণ নাই, তার মানে কি এই রাইবোজোমের কি থাকবে না, আবরণ থাকবে না, আবরণবিহীন অঙ্গ। আমরা ঝিল্লিবিহীন শুরুতে বলে আসছি। তারপরে যদি আসি যে রাইবোজোমের গঠনটা কেমন, আমরা যদি এইটা দেখি যে রাইবোজোম আসলে দেখতে কেমন। তো রাইবোজোমের গঠনে বলা হয়েছে প্রতিটি রাইবোজোম 2টি সাব ইউনিট দ্বারা তৈরি। প্রতিটি রাইবোজোম 2টি সাব ইউনিট নিয়ে গঠিত, একটি বড় সাব ইউনিট আর একটা ছোটো সাব ইউনিট থাকবে। স্বাভাবিক অবস্থায় প্রতিটা সাব ইউনিট আলাদা থাকে, মানে মুক্তভাবে থাকে এটার মতো। কিন্তু যখন পলিপেপটাইড তৈরির সময় একত্রিত হয়, যখন প্রোটিন তৈরি করা লাগবে তখন তারা একত্রিত হয়, আর নর্মালি কি আলাদা থাকবে। ওকে, সাইটোপ্লাজম মুক্তভাবে আলাদা থাকে, অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার গায়ে লেগে থাকবে, মানে কোনো অর্গানেলসের সাথে যুক্ত থাকবে। ইভেন সেটা আমাদের প্লাজমা মেমব্রেনের সাথে, এই প্লাজমা মেমব্রেনের ইনার যে লেয়ার আছে সেখানেও থাকতে পারে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখবো যে রাইবোজোমের মূলত 2টা সাব ইউনিট থাকবে, একটা লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। স্মল সাব সাইটোপ্লাজমে সবসময় মুক্তভাবে ঘোরাফেরা করে, মুক্ত থাকবে। যখন প্রোটিন তৈরির প্রয়োজন পড়বে তখন এই সাব ইউনিটগুলো একত্র হয়ে একটা স্ট্রাকচার গঠন করবে, মানে একত্রিত হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা রাইবোজোম। এখন বিষয় হচ্ছে ভাইয়া, একত্রিত হওয়ার সময় বড় রাইবোজোমটা উপরের দিকে থাকবে নাকি ছোটো সাব ইউনিট উপরের দিকে থাকবে, তাই না? সবসময় ছোটো সাব ইউনিটের নিচের দিকে থাকবে, সবসময় নিচে থাকবে ছোটো সাব ইউনিটটা, আর উপরের দিকে থাকবে বড় সাব ইউনিটটা। নিচে থাকবে কোনটা, ছোটো সাব ইউনিট, এটা থাকবে নিচে, আর বড় সাব ইউনিট যেটা আছে সেটা থাকবে উপরের দিকে। ওকে, এই দুইটা সাব ইউনিট কখন যুক্ত হবে, যখন পলিপেপটাইড বা প্রোটিন তৈরি করবে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই প্রোটিন তৈরি করা বা পলিপেপটাইড তৈরি করা মূলত কেন তৈরি করা লাগবে? আসলে কোনো একটা উদ্দেশ্য থাকা দরকার। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কোষ কী করে ফাংশন করতে পারে। তুমি দেখো কোষ কীভাবে ফাংশন করবে, এই ফাংশন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য কি একটা গার্ডিয়ান থাকে না? নির্দেশনা কে দেবে? নির্দেশনা দেয় ডিএনএ। তার মানে তোমার কোষের কী কাজ করা লাগবে, কোষের ফাংশন কী, এটা নিয়ন্ত্রণ করে ডিএনএ, এবং ডিএনএর কাছে একটা মেসেজ থাকে, যেই মেসেজটা কী করা লাগবে, কাজ করা লাগবে। এখন ডিএনএ তো নিজে কাজ করতে পারে না, ডিএনএ কারো মাধ্যমে কাজ করায়, সেই কারো মাধ্যমটা কি, প্রোটিন। এখন প্রোটিনকে নির্দেশনা দেওয়া লাগবে। প্রোটিনকে কীভাবে দেবে? ডিএনএর যে ভাষাটা, এটা সরাসরি মানে প্রোটিন তৈরি করতে পারে না, বা সরাসরি কোড করতে পারে না। এই জন্য ডিএনএ থেকে একটা মেসেঞ্জার কিছু তৈরি হবে, যে ওই ডিএনএর ভাষাটা কপি করে নিয়ে আসবে, আর ওই যে ভাষাটা ডিএনএ থেকে কপি করে নিয়ে আসে সেটা সকল অঙ্গাণু পড়তে পারে না, সকল অঙ্গাণু রিড করতে পারে না, বুঝতে পারে না। একটা মাত্র অঙ্গাণু সেটা রিড করতে পারে, তার নাম হচ্ছে রাইবোজোম। অর্থাৎ এই ডিএনএ থেকে যে কপি করা ভাষাটা নিয়ে আসে সেই মেসেঞ্জার কেউ, তাই না, বাহক, সেটা হচ্ছে আরএনএ। আমরা তাকে বলি mRNA বা মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএর কপি ভাষাটাকে ট্রান্সলেট করবে। কপি ভাষা কী করবে? ট্রান্সলেট করে বা অনুবাদ করে। তাহলে রাইবোজোমকে কী বলা হচ্ছে? অনুবাদকারী। অনুবাদ করবে কে করবে ভাই? রাইবোজোম। ওই ডিএনএর ভাষাটাকে অনুবাদ করবে এবং কিসে রূপান্তরিত করবে? প্রোটিনে রূপান্তরিত করবে, দেন প্রোটিন ফাংশন করবে। অর্থাৎ ডিএনএ কি কাজ করা লাগবে সেটা বলে দিতে পারে, সেটা কোড করতে পারবে, কিন্তু ডিএনএ কাজ করে দেবে না। সে কাজ করার জন্য প্রোটিন দরকার। ওকে, আর এই প্রোটিনটাই তৈরি করবে কে? এই আমাদের রাইবোজোম। কারণ রাইবোজোমে ডিএনএর ভাষাটা পড়তে পারে, এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরি কারখানা, আবার অনুবাদকারী অঙ্গাণু। ওকে, একে বলা হয় ইংলিশে কি বলা হয়? ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন কোথায় ঘটে? রাইবোজোমেই ঘটে। ট্রান্সলেশন রাইবোজোমেই ঘটে। এখন ঘটনাটা আমরা যদি আরেকটু সাম আপ করি ছোট্ট করে, তাহলে বুঝতে পারবো। আমরা এই চিত্রটা দেখলে বুঝতে পারতেছি যে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএর ভিতরে দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আমাদের কি তৈরি, ছোট্ট মাঝখানে যে একটা ভিতরের দিকে যে একটা নীল রঙের একটা রেখা দেখতে পাচ্ছি, সেটা হলো mRNA বা মেসেঞ্জার আরএনএ। এখানে তৈরি হচ্ছে এই আরএনএগুলো
কী করবে, এই নিউক্লিয়াস থেকে কোডটা নিয়ে ডিএনএ থেকে কোড নিয়ে সরাসরি বের হয়ে আসবে কোথায়, এই সাইটোপ্লাজমে আসবে, মুক্তভাবে সাইটোপ্লাজম বের হয়ে আসবে। এবং সাইটোপ্লাজম বের হয়ে আসার পর এখানে রাইবোজোমকে সেই ইনফরমেশনগুলো দেবে এবং রাইবোজোম কী তৈরি করবে, একটা প্রোটিন তৈরি করে দেবে। সেই প্রোটিন কোষের কার্যকলাপ পরিচালনা করে ফাংশন করবে। সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন বা অনুবাদ। ওকে, আমরা এখন জাস্ট এটা তো বুঝলাম, আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া যখন পড়বো তখন তো এর ডিটেলস আলোচনা করবোই, কিন্তু এক্ষেত্রে আমরা রাইবোজোম সম্পর্কে কী কী পড়লাম, এক্ষেত্রে আমরা রাইবোজোম সম্পর্কে কী কী পড়লাম, রাইবোজোমের গঠনে আলোচনা করতেছিলাম ভাই। রাইবোজোমের গঠনে আমরা কী কী পড়ছি ভাইয়া? ফার্স্ট কথা, রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকবে। রাইবোজোমে কয়টি ভাইয়া? 2টি সাব ইউনিট থাকবে, একটা বড় সাব ইউনিট আর একটা ছোট সাব ইউনিট। ওকে, বড় সাব ইউনিট সবসময় কী থাকবে? বড় সাব ইউনিট সবসময় উপরের দিকে থাকবে আর ছোটো সাব ইউনিট সবসময় নিচের দিকে থাকবে। এক্ষেত্রে একটু ডিটেলস আমরা পড়বো। ছোটো সাব ইউনিটে, এই ছোটো সাব ইউনিটে কী থাকবে? mRNA বাইন্ডিং সাইট থাকবে, mRNA বাইন্ডিং সাইট বা সংযুক্তি স্থান, mRNA সংযুক্তি স্থান থাকবে। দেখো টোটাল এই রাইবোজোমের ভিতরে 4টা সংযুক্তি স্থান থাকে বা 4টা সাইট থাকে। এর ভিতরে স্পেসিফিকভাবে ছোটো যে সাব ইউনিটটা আছে, স্পেসিফিকভাবে এই ছোটো সাব ইউনিটে কী থাকবে? mRNA সংযুক্তি স্থান থাকবে। ছোটো সাব ইউনিটে সবসময় কী যুক্ত হবে? mRNA যুক্ত হবে। কোন সাব ইউনিটে ভাইয়া? ছোটো সাব ইউনিটে সবসময় mRNA যুক্ত হয়। বাকি 3টা সাইট সেকে বলা হয়, বাকি 3টা সাইট থাকবে। একটা সাইট হচ্ছে যাকে বলা হয় এ, সাইট এ, আর একটাকে বলা হয় সাইট পি, আর একটা হচ্ছে সাইট ই, এইটা, আর একটা সাইট ই। সাইট এ, সাইট পি আর সাইট ই। সাইট এ কথার মানে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট, অ্যামিনো অ্যাসাইল সাইট বা অ্যাকসেপ্টর সাইট। অর্থাৎ এক্ষেত্রে কী করবে? ওই অ্যামিনো অ্যাসিড গৃহীত হবে, অ্যামিনো অ্যাসিড গৃহীত হবে, এটাকে বলা হয় সাইট এ বা অ্যামিনো অ্যাসাইল অ্যাকসেপ্টর সাইট। সাইট পি হইতেছে পলিপ্যাপটাইড সাইট, পলিপ্যাপটাইড বা প্যাপটাইড সাইট। এক্ষেত্রে ওই অ্যামিনো অ্যাসিডগুলো, এই অ্যামিনো অ্যাসিডগুলো দ্বারা কী তৈরি করবে? এটা পলিপ্যাপটাইড বা প্রোটিন তৈরি করবে। আর যখনই অ্যামিনো অ্যাসিডটা দিয়ে ফেলার পর এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এইটা আর দরকার থাকে না, এটা তোমার কী হয়ে যাবে? এক্সিট হয়ে যাবে, না বেড়ে পড়বে। এই জন্য কি বলা হয়? এক্সিট সাইট, এক্সিট সাইট। হ্যাঁ, ওকে। তাহলে টিআরএন এর কাজগুলো কী ভাইয়া? টিআরএন এর কাজ হচ্ছে কী করবে? এই mRNA যে ডিএনএ থেকে কোডগুলো নিয়ে আসছে, সেই কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করবে। অ্যামিনো অ্যাসিডকে কোথায় ট্রান্সফার করবে? এই রাইবোজোমে। এই রাইবোজোমে কী কাজ করবে তাহলে? এই অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে কী তৈরি করবে? একটা প্রোটিন তৈরি করবে। ওকে, তাহলে দেখো একটা mRNA-তে একটা রাইবোজোম বসতে পারে, এরকম অনেকগুলো রাইবোজোম বসতে পারে। যদি কখনো এমনটা হয় যে mRNA একটা কিন্তু রাইবোজোম অনেক বেশি, কখনো যদি এমনটা হয় যে mRNA এরকম একটাই কিন্তু এই একটা mRNA কয়েকটা রাইবোজোম বসছে, যেমন হতে পারে এই উপরে চিত্রটা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়েকটা রাইবোজোম একসাথে বসছে, তাহলে এই গঠনটাকে কেমন বলা হবে? যে একটা mRNA কিন্তু অনেকগুলো রাইবোজোম, তাহলে এই গঠনটাকে বলা হয় পলি রাইবোজোম। এই রাইবোজোমটা হলো পলি রাইবোজোম। ওকে, তাহলে দেখো তো যদি এমনটা হয়, সাইড একটা মাত্র কি আছে? রাইবোজোম। রাইবোজোম যদি একটা হয়, রাইবোজোম যদি একটা হয় তাহলে মনোরাইবোজোম। মনোরাইবোজোম এর আরেক নাম হলো মনোজোম। মনোজোম কি? একটি রাইবোজোম। তাহলে এইটা হলো মনোরাইবোজোম। আর একটা mRNA কিন্তু অনেকগুলো কি রাইবোজোম, তাহলে সেটা হবে পলিরাইবোজোম। তাহলে সেটা কি? পলিরাইবোজোম। আমরা এতক্ষণ পর্যন্ত যে গঠনটা দেখলাম, যে স্ট্রাকচার দেখলাম, সেটা কি আসলে? সেটা হচ্ছে একটা রাইবোজোমের গঠনে মূলত 2টা সাব ইউনিট থাকবে। সাব ইউনিট মূলত কয়টা? 2টা। একটা বড় থাকবে, একটা ছোটো থাকবে। বড়টা কোথায় থাকবে? বড়টা থাকবে উপরের দিকে ক্যাপের মতো, ছোটোটা থাকবে নিচের দিকে। বড় উপরে থাকবে, বড় উপরে, ছোটো সাব ইউনিট কই থাকবে? নিচের দিকে থাকবে ছোটো সাব ইউনিট। ছোটো সাব ইউনিটে কি একটা কী লেগে থাকবে? ছোটো সাব ইউনিটে এই যে mRNA সংযুক্তি স্থান। ছোটো সাব ইউনিটে সবসময় কী থাকবে? mRNA থাকবে। আর এই টোটাল রাইবোজোমে 4টা সাব ইউনিট, 4টা সাইট থাকে।
একটা হলো mRNA সংযুক্ত স্থান, যেটা সবসময় ছোটো রাইবোজোম ছোটো সাব ইউনিটে করবে। আর এস এস আর একটা হচ্ছে এ, পি আর ই, এই তিনটা সাইড, এ সাইড, পি সাইড অ্যান্ড ই সাইড। ওকে, এই তিনটা, এই টোটাল 4টা সাইড থাকবে। আর যে mRNA-তে অনেকগুলো রাইবোজোম যুক্ত হয় তাকে বলা হয় পলিরাইবোজোম। এটা বইয়ের ভাষায় মুক্তোর মালার মতো দেখায়, পলিরাইবোজোম মুক্তোর মালার মতো দেখায়, কারণ বই দেখাবো। আর একটা রাইবোজোম সাইটোপ্লাজমে যদি যুক্ত থাকে, মানে একটা রাইবোজোম সাইটোপ্লাজমে আছে বা মাইটোকন্ড্রিয়াতে একটা রাইবোজোমে আছে, তখন তাকে বলা হয় মনোজোম। অনেকগুলো থাকলে পলিজোম, পলিরাইবোজোম বা পলিজোম বলা হয়। পলিরাইবোজোমের আরেকটা নাম হলো পলিজোম। ওকে, মনোরাইবোজোম আরেকটা নাম কি? মনোজোম। তাহলে দেখো তো অ্যামিনো অ্যাসিড কে পরিবহন করতেছে? অ্যামিনো অ্যাসিড পরিবহন করবে কে? টিআরএনএ। টি মানে কি? ট্রান্সফার আরএনএ। ডিএনএ থেকে ডিএনএর কোডগুলো রাইবোজোমে পৌঁছাবে কে? এমআরএনএ। এমআরএনএ মানে কি? মেসেঞ্জার আরএনএ। সে মেসেজ নিয়ে আসতেছে। মেসেজটা কই থেকে নিয়ে আসছে? ডিএনএ থেকে নিয়ে আসছে। ওই মেসেজের ভাষাটা অনুবাদ কে করতেছে? রাইবোজোম। তাহলে এই ট্রান্সলেশন কোন অঙ্গাণু করতেছে বা অনুবাদ কোন অঙ্গাণু করতেছে? সেটা হলো রাইবোজোম। কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে। ওকে, আমরা আরেকটু নিচের দিকে আসি, আরেকটু ডিটেলসই পড়বো। আমরা এখনও জানি না যে বড় সাব ইউনিটগুলো কেমন হবে, ছোটো সাব ইউনিটগুলো কেমন হবে, এটি সামনেই পড়বো আমরা। তারপর যদি দেখি অবস্থান, ভাই আমরা এই টপিকটা দেখি যে রাইবোজোম আসলে কোথায় কোথায় পাওয়া যায়। অবস্থান, প্রকারভেদ, দুইটা আমরা একসাথে পড়বো। রাইবোজোম কোথায় কোথায় পাওয়া যায়? রাইবোজোম আদি কোষে, প্রকৃত কোষে, উভয় ক্ষেত্রে পাওয়া যায়। উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, উভয় ক্ষেত্রে, অর্থাৎ আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তুমি যে সকল কোষই দেখো না কেন প্রত্যেকটা কোষে কি থাকে? রাইবোজোম থাকেই। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন। রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এটা সকল ক্ষেত্রেই থাকে, সকল কোষেই থাকে, তুমি যেখানে দেখো না কেন সেখানে থাকবে। অনেক ক্ষেত্রে সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকে, আদি কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে থাকে, আর তো কোনো অঙ্গাণু থাকে না, সেখানে মুক্তভাবে থাকবে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এরা মুক্তভাবেও থাকতে পারে, যুক্তভাবেও থাকতে পারে। মুক্তভাবে কোথায় থাকবে? সাইটোপ্লাজম থাকবে। আবার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তার ভিতরে ম্যাট্রিক্স এক্ষেত্রে থাকবে। আবার যুক্তভাবে থাকে এন্ডোপ্লাজম, রেটিকুলামের গায়ে, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে থাকবে, নিউক্লিয়ার লাসে থাকবে, অ্যান্ড দেন আর আমাদের কী বলা হয়? কোষে ঝিল্লি, হ্যাঁ, এগুলোর গায়ে থাকবে। একটা কোষে সংখ্যায় অনেক অনেক হয়। আমাদের বই একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ইকোলাই একটা ব্যাকটেরিয়া আছে। এই ইকোলাই, এই ব্যাকটেরিয়াতে প্রায় 20,000-এর মতো থাকে, প্রায় 20,000 রাইবোজোম থাকে। 20 বা 20 থেকে 30,000 এই টাইপের আর কি রাইবোজোম থাকে ইকোলাইয়ের একটা কোষে। আর শুষ্ক মোট ওজনের পার্সেন্টেজ হিসেবে নিয়ে আসলে সেটা হচ্ছে 22%। টোটাল ইকোলাইয়ের 22% রাইবোজোম, অনেক বেশি। মানে এই ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রায় 20,000 রাইবোজোম, আর মাজদা ম্যামের বই অনুসারে 20 থেকে 30,000 রাইবোজোম থাকে, যেটা ইকোলাইয়ের শুষ্ক ওজনের কত পার্সেন্ট? 22%। যদি প্রকৃত কোষে দেখো, কোনো প্রকৃত কোষের, মানুষের কোষে প্রায় 1 লক্ষের মতো থাকতে পারে, 100K রাইবোজোম থাকে প্রকৃত কোষে। তাহলে সংখ্যা অনেক বেশি। প্রকৃত কোষে কত? দাঁড়াও, এটা একটু কালার করে দিই। এটা হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ প্রকৃত কোষে। এই কোষটা তাহলে মধ্যে প্রকৃত কোষে প্রায় 1 লক্ষ মতো রাইবোজোম থাকে। অনেক বেশি। আর যে সকল কোষের কাজই প্রোটিন তৈরি করা, ওই সকল কোষের রাইবোজোম আর একটু বেশি পরিমাণে থাকে। আমরা একটু বিখ্যাত একটা টপিক আলোচনা করবো, সেটা প্রকারভেদ। প্রকারভেদ যেমন 70S, 80S। রাইবোজোম 2 ধরনের হয় না, আসলে অনেক প্রকারই হয়। আমরা 2টা প্রকারে আলোচনা করব। একটা হলো 70S ধরনের, 70S রাইবোজোম, আর একটা হচ্ছে 80S রাইবোজোম। এখন আদি কোষের ক্ষেত্রে, আদি কোষে শুধুমাত্র 70Sই থাকবে। আমরা পার্থক্য আকারে পড়ব।
আদি কোষের ক্ষেত্রে দেখি, যদি আদি কোষে, তাহলে আদি কোষে কী হবে, 70 থাকবে। সরি, আদি আর প্রকৃত দুইটাতে থাকবে, এটা আদি ও প্রকৃত কোষেই থাকে। অর্থাৎ তুমি দুই ধরনের কোষে দেখো, দুই ধরনের কোষে 70s পাবা, কিন্তু এই টেস্টটা শুধুমাত্র প্রকৃত কোষে থাকবে। এখন এই যে অ্যাস কি, হ্যাঁ, তারপরে এখানে আরেকটা কাহিনী আছে, আমরা দেখব ছোট্ট কাহিনী। আমরা শুরুতে বলে আসছিলাম রাইবোজোমের প্রত্যেকটা সাব ইউনিট, রাইবোজোমের শুরুতে বলছিলাম কি ভাই, রাইবোজোমের প্রত্যেকটা রাইবোজোমের 2টা করে সাব ইউনিট থাকে। তাহলে দেখো 70s এর কয়টা সাব ইউনিট, 2টা সাব ইউনিট। সাব ইউনিট দুটো কী কী ভাইয়া, একটা হচ্ছে 50s আর একটা 30s। ঘটনাটা এখানেই ঘটে গেছে ভাইয়া। 50-30 কত হয়, 80 হয় না, 2টা সাব ইউনিট। আবার প্রকৃত কোষের ক্ষেত্রে দেখো, একটা হলো 60s আর একটা হলো 40s। সমস্যা তো আমাদের এখানেই। দেখো 50-30-80 হয়, 60-40 কত হয়, 100 হয়, কিন্তু টোটাল কত আসতেছে, 80s আসতেছে। ঘটনা কি আসলে, ঘটনা হচ্ছে তোমার এখানেই আমরা দেখব। এই এসটা হলো তোমার বেদবার্গ ইউনিট, এস হচ্ছে বেদবার্গ ইউনিট, একটা বিজ্ঞানী নাম অনুসারে। বিজ্ঞানী নামের দেখো বাংলায় কিন্তু বেদবার্গ, আর ইংলিশে এই বেদবার্গ বানানটাই কেমন জানো, এসটা আসছে তোমার বেদবার্গ থেকে। এসটা কি, বেদবার্গ, এস ভি দ্বারা শুরু হয়েছে। এই যে বেদবার্গ বিজ্ঞানী আবিষ্কার করছে। সেডিমেন্টেশন ইউনিট, তুমি নাম শুনছো হয়তো, সেন্ট্রিফিউগাল যন্ত্র বা এমন যন্ত্র যেটা খুব স্পিডে, খুব দ্রুত মানে ঘুরতে পারে। ওইরকম যন্ত্রে যদি টেস্ট টিউবে কী করা হয়, আমার নর্মালি ব্লাড দেওয়া হয়, বা তুমি যে কোনো সাবস্টেন্স যদি নাও, তাহলে ওইটা তার ভর অনুযায়ী আলাদা হয়ে যায়, বিভিন্ন স্তর পড়ে যায়। আমরা অনেকে সেডিমেন্টেশন যন্ত্রের কথা নাম শুনছি, দেখিনি হয়তো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য আমরা যারা গ্রামের আছি অনেকেই, তোমরা ছোটোবেলায়, এখন তো খুব রেয়ার দেখা যায় না, ছোটোবেলায় কি এমনটা হয়েছে কিনা, চালনি কথা শুনছো, চালনি, ওই যে আর অনেকগুলো ছিদ্র থাকে না, জাস্ট একটু যদি আমি দেখাই তোমার, এরকম একটা ইয়ে থাকবে যার অনেক শত বলতে অনেক ছিদ্র থাকে, ছোটো ছোটো এরকম গোল, হ্যাঁ। মায়েরা ওই যে ধান চালে না, মাঝখানে ছিদ্র থাকে। ইভেন যারা মুড়ি ভাজা দেখছো, এখন তো গ্রামে মুড়ি ভাজা হয় না, আগে যারা মুড়ি ভাজতো আর কি, যারা দেখছো তারা বুঝতে পারবা। ওই মুড়ি ভাজা যে চালনিটা আছে, দেখবো চালনিটা গোল গোল করে কি মানে ঘোরায়, মুভমেন্ট করে, একবার এদিকে নিয়ে আসে, দেন আবার এদিকে নিয়ে আসে, দুই হাতে যে মুভমেন্ট করায়। মুভমেন্ট করলে কি হয়, এই উপরে যে সাপোজ তুমি চাল বা ধান বা মুড়ি তুমি ঝাই রাখো, দেখো এদের ঘনত্ব অনুসারে যেগুলো ভারী ছোটো তারা কি নিচে পড়ে যাবে, আর হালকাগুলো উপরে উঠে যায়। তো মুড়ির ক্ষেত্রে ধুলা যেগুলো আছে, বালি যে দেওয়া হয়, বালিগুলো নিচে পড়ে যায়। ধানের ক্ষেত্রে ধানগুলো, সলিড যে ধানগুলো আছে তারা নিচে পড়ে যায়, উপরে খড়কুটোগুলো উপরে থেকে যায়, এরকমটা হয় আর কি। এটা গ্রামে তো দেখছো। এখন কথা হচ্ছে, এই তোমার সেডিমেন্টেশন বা সেন্ট্রিফিউজ যন্ত্র আছে, সেই সেন্ট্রিফিউজ যন্ত্র যখন ঘোরানো হয়, তখন বিজ্ঞানী বেদবার্গ খুব ভালো করে লক্ষ্য করলো, কিছু কিছু রাইবোজোম কী করবে, কিছু কিছু রাইবোজোম যাদের ভর কম তারা ধীরে ধীরে পড়বে, যাদের রেটটা কম থাকবে, যেমন 30s সাব ইউনিটে ছোটো, তার ভরও কম, সে আস্তে আস্তে পড়বে। 50s সে কী করবে, তার চাইতে আর একটু ফাস্ট পড়বে, একটু ভর বেশি আর একটু ফাস্ট পড়বে। তারপরে তুমি দেখো, এই দুইটা যখন যুক্ত হয়, কখন যুক্ত হয়, যখন প্রোটিন তৈরি করে, প্যাপটাইড তৈরি করে, তখন তো কী হয়, দুইটা সাব ইউনিট যুক্ত হয়। আমরা দেখাচ্ছিলাম মনে এখানে, দেখো তো ভাইয়া, রাইবোজোম নর্মালি কী থাকে, মুক্ত অবস্থায় থাকে, নর্মালি মুক্ত থাকে, কিন্তু যখন প্রোটিন তৈরি করে তখন কী হয়ে যায়, যুক্ত হয়। ঠিক আছে ভাই, যখন প্রোটিন তৈরি করে তখন দুই সাব ইউনিট যুক্ত হয়। এই যুক্ত হওয়ার সময় তাহলে দুইটার যখন যুক্ত হয় তখন কিন্তু ভর বেড়ে গেছে, তাই না, তখন ভর বেড়ে গেছে, তাহলে নিচে আরেকটু তাড়াতাড়ি পড়া দরকার, এটি হওয়া উচিত ছিল। কিন্তু কাহিনী হচ্ছে ভাই, যখন ভর বেড়ে গেছে, এটা আয়তনও তো বাড়ছে, শুধু ভর বাড়ে নাই, আয়তনও বাড়ছে। যখন উপর থেকে নিচের দিকে কোনো বস্তু পড়তে চায়, নিচ থেকে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, সেন্ট্রিফিউজ যন্ত্র একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, ফলে যত ফাস্ট পড়ার কথা ছিল, 80 গতিতে পড়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না, এটি একটু কমে যায়, ঊর্ধ্বমুখী বলের কারণে মার্ক নেগেটিভ হয়ে সেখানে কমে যায়, কমে কত হয়ে যায়, 70 হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, তুমি ম্যাথমেটিক্যালি যদি অ্যান্সার করো, এর প্র্যাকটিক্যাল মান হলো 70। তার মানে দুইটা সাব ইউনিট, একটা 30 আর একটা কত 50,
দুইটা সাব ইউনিট 30 আর 50 হয়, কিন্তু তাদের যোগফল কত হচ্ছে 70s। 80s এর ক্ষেত্রে সেম কথা, একটা সাব ইউনিট 60s আর একটা 40s, কিন্তু দুইটার যোগফল কত হচ্ছে 80s বা 80 ভ্যাথবার্গ। এই ভ্যাথবার্গের প্র্যাকটিক্যাল মান আছে, তুমি যদি একটু কষ্ট করে লিখে নাও সেই মানটা হচ্ছে 1 × 10 ইনভার্স মেবি 13 10 ইনভার্স 13 সম্ভবত। তারপর একক তার কঠিন সেন্টিমিটার পার সেকেন্ডে পরে আসবে এটা পার ডাইনই পরে আসছে আমার ডাইন পার গ্রাম। কঠিন, আমাদের বইয়ে মান দেওয়া আছে, হয়তো মাজদা ম্যামের বইয়ে মান দেওয়া আছে, দেখে নেবা সেখান থেকে। এটা মুখস্থ করা লাগবে এমনটা না, জাস্ট এমনিতে বললাম আর কি। এটা হলো অদক্ষেপ হার। এখানে আরেকটা বিষয় আছে, দেখো 70s কি 70s 80s 70s দুটো সাব ইউনিট, 50s 30s 80s 60s আর 40s। এই সাব ইউনিটগুলোর ভিতরে আর এনে কতগুলো থাকে আর প্রোটিন কতগুলো থাকে পার্সেন্টেজ তো দেখবো। তার আগে আরও একটা ছোটো কাহিনী হচ্ছে, এই 70s রাইবোসোমটা আছে, 70s রাইবোসোমে 3টা RNA থাকে, 3টি RNA। কয়টি? 3টি RNA থাকে। আর 80s থাকবে 4টি RNA। বইয়ে দাগাই দেবো ভাইয়া, বইয়ে দেওয়া আছে এগুলো, 3টি RNA আর 80s থাকে 4টি RNA। এই 3টা RNA এর মানগুলো কত কত যদি তুমি একটু দেখো যে মানগুলো কেমন। একটা হচ্ছে 23s, একটা 16s আর একটা 5s। আর 80s এর ক্ষেত্রে 4টা RNA থাকবে, এই 4টা RNA এর মানগুলো কেমন হবে 28s, আরেকটা হচ্ছে 18s, আরেকটা হচ্ছে 5.8s, আরেকটা হচ্ছে 5s। ওকে, এই টোটাল 0.5 না, এটা একটু মুছে দেওয়া লাগবে আমার, এটা কমা হবে। ওকে, 4টা। অর্থাৎ দেখো 70s যে রাইবোজোমটা দেখলাম, 70s রাইবোজোম আদিকোষ প্রকৃতি কোষ উভয় কোষে থাকবে এটা। আর একটা সাব ইউনিট 50s আর একটা কত 30s। এই ক্ষেত্রে 3টি RNA থাকবে, 23, 16 আর 5s। 80s থাকবে কয়টি? 4টি, 28, 18, 5.8 আর 5। ওকে, এদের ভিতরে প্রত্যেকটার ভিতরে দেখো তো, এক্ষেত্রে 3টার ভিতরে তুমি যদি দেখো এই 2 নাম্বারটা মানে 16s আর 4টার ভিতরে 2 নাম্বারটা, এই 2টা সাব ইউনিট। অর্থাৎ 16s থাকবে তোমার এই 30তে। দেখো 2টা সাব ইউনিট না, প্রত্যেকটাতে কিন্তু 2টা সাব ইউনিট। আর প্রত্যেকটা RNAরই 2 নাম্বারটা করে থাকবে ছোটোটাতে, আর বাকিগুলো বড় সাব ইউনিটে। অর্থাৎ তুমি যদি 50s এই ইউনিটটা তুমি ভাঙো যদি, তাহলে এখানে তুমি 2টা RNA পাবা, একটা 23 বা 23s এর আর একটা 5s এর। ওকে, আবার এই ক্ষেত্রে তুমি যদি 60s ভাঙো তাহলে তুমি 3টা RNA পাবা, একটা 28, একটা 5.8 আর 5। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে যখন তুমি ছোটো সাব ইউনিটে ভাঙবা, যেমন 30s যদি ভাঙো তাহলে সেক্ষেত্রে তুমি পাবা একটা 16s সাব ইউনিট। আবার 40s যদি ভাঙো সেক্ষেত্রে পাবা কত 18s সাব ইউনিট। ঠিক আছে ভাইয়া, এই কথাগুলো জাস্ট বোঝা লাগবে। আর 70s এ প্রোটিন থাকবে কত 52 ধরনের। 70s এ এক্ষেত্রে প্রোটিন থাকবে 52 প্রোটিন, আর এক্ষেত্রে প্রোটিন থাকবে কত 80 ধরনের। বইয়ে দাগাবো তাই এখানে একটা কনজাস্টেড করে লিখলাম। 70s এ 52 ধরনের প্রোটিন থাকবে, 80s এ থাকবে 80 ধরনের প্রোটিন। ওকে ভাইয়া, আমাদের মনে হয় এখানে আরেকটু কিছু পড়া উচিত ছিল। দেখো আমাদের এই 70s আর 80s এই 2টা ছাড়া কি রাইবোজোম হতে পারে না? হ্যাঁ ভাই, আর রাইবোজোম হয়। যেমন আমাদের যদি দেখি আমরা কি বলা হয় সেটা ছত্রাক, ছত্রাকে 77s রাইবোজোম পাওয়া যায়। একটু এখানে লিখি, ছত্রাকের রাইবোজোম 77s ধরনের। মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম পাওয়া যায় সেটা হচ্ছে তোমার 55s ধরনের। আবার এই 55s এর 2টা সাব ইউনিট দেওয়া আছে, 2টা সাব ইউনিট, একটা হচ্ছে 35s প্লাস
25s, 35s প্লাস 25s, দুইটা দেখো 60 হয়, কিন্তু 60 না হয় কত হয়েছে 55। এই মানে সাব ইউনিটগুলো পাওয়া যায়। আমরা এখানে আর 2-3টে কথা লিখতে পারি, সেটা হচ্ছে রাইবোজোম যদি তোমার সাইটোপ্লাজমে থাকে তখন তার নাম হয় রাইবোজোম। সাইটোপ্লাজমে তখন তার নাম হয় সাইটোরাইবোজোম। রাইবোজোম সাইটোপ্লাজমে তখন তার নাম হয় কি সাইটোরাইবোজোম। রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতে তখন তার নাম কি হবে মাইটোরাইবোজোম। রাইবোজোম একলা আছে তখন তার নাম কি মনোজোম বা মনোরাইবোজোম। রাইবোজোম একটা মাইটোকন্ড্রিয়াতে একটা এমআরএনএতে অনেকগুলো রাইবোজোম আছে তখন তার নাম কি তখন তার নাম হয়েছে পলিরাইবোজোম। তারপর তুমি দেখো এই 4টা কথাই পড়া লাগবে। তারপর আমরা রাইবোজোমের যে কাজগুলো দেখেছি, কী কী কাজ করে রাইবোজোম। সবচেয়ে বড় কথা কী কাজ করে, প্রোটিন তৈরি করে, গ্লুকোজের ফসফোরাইলেশন, স্নেহ পদার্থের বিভাগ তৈরি করে। সাইটোক্রোম, তুমি সাইটোক্রোম পড়বা 9ম অধ্যায়, সেখানে শ্বসন, শ্বসনে তোমার ইলেকট্রন পরিবহন করে সাইটোক্রোম, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, এবার ইলেকট্রন পরিবহন করে এই সাইটোক্রোম তৈরি করে আর আরএনএ সঞ্চয় করে, আরএনএ সঞ্চয় করে। এইগুলোই ছিল আমাদের কি এই রাইবোজোমের কাজ। রাইবোজোম থেকে এই কয়েকটা কথায় পড়া লাগবে। তুমি যদি বইয়ের দিকে দেখাও, জাস্ট বইয়ে কী কী দেখাবা বা বই থেকে কী কী পড়বা, আমি জাস্ট সেগুলো একটু দেখাচ্ছি। তুমি দেখো বইয়ে আমরা কি পড়বো। সাইটোপ্লাজমে রাইবোজোম থাকবে, মুক্ত অবস্থায় থাকে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই ক্ষেত্রে কি থাকবে জালিকার গায়ে লাগানো থাকে। আর কিছু পড়া দরকার নেই এই ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো যে কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেই কোষে রাইবোজোমের সংখ্যা বেশি থাকে, স্বাভাবিক কথাবার্তা। 70s রাইবোজোম, এটা কি আদি কোষের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 70s রাইবোজোম কিন্তু প্রকৃত কোষেও থাকে, বাট আদি কোষে শুধুমাত্র 70s থাকে। প্রকৃত কোষে 70s আর 80s দুইটি থাকে। শুরুতে বলে আসছিলাম যে রাইবোজোমে কোনো আবরণী নাই, আবরণবিহীন একটা অঙ্গাণু। তারপরে আবার এক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে যে সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্ত মালার মতো অবস্থান করে, তখন তাকে পলিরাইবোজোম বলা হয়। কোন ক্ষেত্রে ভাইয়া? যখন একটা মাত্র এমআরএনএ থাকবে কিন্তু অনেকগুলো রাইবোজোম যুক্ত হবে। যখন একটি এমআরএনএতে একাধিক রাইবোজোম যুক্ত হয় তখন তার নাম কি পলিরাইবোজোম, একে আবার পলিসোমও বলা হয়। যদি এমন হয় একটা এমআরএনএতে একটা মাত্র রাইবোজোম যুক্ত হয়েছে তখন তার নাম কি হবে মনোসোম। ইকোলাই কোষে এদের সংখ্যা প্রায় 20,000, যেটা বলছিলাম লিখে দিয়ে আসছিলাম, যেটা সংখ্যা 20,000 এবং শুষ্ক ওজনের 22%। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, কারণ রাইবোজোম সকল ধরনের কোষেই পাওয়া যায়। নামকরণ আবিষ্কার করেন আলবার্ট ক্লড। কোথায় আবিষ্কার করে ভাই? যকৃৎ কোষে, যকৃৎ কোষের সাইটোপ্লাজমে। তারপর দেখো নামকরণ করেন মাইক্রোসোম। এই জর্জ পেলেট নামকরণ করছে রাইবোজোম, কথাটা একটু ভুল আছে। জর্জ পেলেট নামকরণ করেন রাইবো নিউক্লিয়ার প্রোটিন। আর এই রাইবোজোম নামকরণ করেন রবার্ট বি রিচার্ডস। ওকে, তারপরে দেখো রাইবোজোম আবার কোথায় পাওয়া গেছে? মাইটোকন্ড্রিয়াতে থাকে 70s, আবার ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকবে, নিউক্লিওপ্লাজমে থাকবে, রাইবো নিউক্লিয় প্রোটিন কণা, একই কথা, ক্ষুদ্র রাইবোজোম আর কি। হ্যাঁ, দেখো মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোমের ধরন সেটা কত? 55s, 55s ধরনের। তারপরে এই যে সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করে রাইবোজোমকে বলা হয় মনোসোম। পরে এটা দেখো পলিরাইবোজোম, আবার লিখছে একই কথা। সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে বলে সাইটোরাইবোজোম। যদি মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করে তখন তার নাম মাইটোরাইবোজোম। ভ্যাটবার্গ ইউনিট নিয়ে আসে। রাইবোজোম মূলত দুই ধরনের হয়, একটা 70s আর একটা 80s হবে। দেখো 70s রাইবোজোমে 50s ও 30s দুইটা সাব ইউনিটে বিভক্ত থাকে, 50s ও 30s। 80s রাইবোজোমে 60 ও 40s। কেন বলছিলাম এমনটা হয়? সেডিমেন্টেশন একক বা অধঃক্ষেপণের কারণে, অধঃক্ষেপণ হার সেটার কারণে। ছত্রাকে 70s 77s রাইবোজোমে উপস্থিতি আছে বলে জানা গেছে। স্তন্যপায়ী প্রাণীর যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে 55s রাইবোজোম থাকে। এই 55sটা তুমি কীভাবে ডিভাইড করবা? 55sটা একটা হলো কত? 35s প্লাস 25s, এইটা হলো এই টোটাল 55s। তারপরে আমরা যদি দেখি রাইবোজোমে কি হয়? ট্রান্সলেশন ঘটে। ট্রান্সলেশন মানে কি ভাই? অনুবাদ নাকি? অনুবাদকারী অঙ্গাণু, ট্রান্সলেশন ঘটে।
রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়। কী স্থান ভাইয়া? রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়, সংযুক্তি স্থান। হ্যাঁ, রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়, এগুলো অ্যামিনো অ্যাসিড এ স্থান যেটা বলছিলাম, পরে প্যাপটাইড পি সাইট, মানে পি স্থান যেটা পি সাইট, তারপর প্যাপটাইড স্থান, আর ই সাইট এক্সিট বা নির্গমন স্থান, আর এমআরএনএ সংযুক্তি স্থান। একটা কথা স্পেসিফিকলি বলছিলাম যে এমআরএনএ সবসময় কোথায় সংযুক্ত হবো, বড় সাব ইউনিট নাকি ছোটো সাব ইউনিট? অবশ্যই ছোটো সাব ইউনিটে। রাইবোজোমের রাসায়নিক গঠন আমরা যেটা পার্থক্য আকারে দেখাইছিলাম, প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ। প্রোটিন ও কি থাকবে? আরএনএ থাকবে। প্রধান উপাদান প্রোটিন ও আরএনএ, এরা অনুবাদ করতে 1:1, অর্থাৎ মানে যত 50% প্রোটিন থাকবে 50% কী থাকবে? রাইবোজোম থাকবে। কথাটা 100% সত্য এমনটা না। আদি কোষের ক্ষেত্রে দেখো, এটা একটু কোথায় লিখে দেব, এখানে একটু লিখে দিই। আদি কোষে তোমার আরএনএ ও প্রোটিন, আরএনএ থাকবে। আদি কোষে আরএনএ থাকে তোমার 60%। আরএনএ কত পার্সেন্ট থাকবে? আদি কোষ তো না, আসলে একটু বলেছে, এটা 70s রাইবোজোমে, আরে 70s রাইবোজোমে আরএনএ থাকবে 60% আর প্রোটিন থাকবে 40%। কিন্তু প্রকৃত কোষে বা 80s রাইবোজোমের ক্ষেত্রে আরএনএ থাকবে 40% আর প্রোটিন থাকবে 60%। আর অ্যাভারেজ নিয়ে আসছে 1:1 বা 50% নিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি 70s থাকবে আরএনএ বেশি থাকবে, 60%, প্রোটিন থাকবে কম 40%। আর 80s রাইবোজোমে আরএনএ থাকবে 40% কিন্তু প্রোটিন থাকবে 60%। ইনফরমেশন মাজদা ম্যাম। ভাই আমি একটাও তোমাদের বাইরের পড়া পড়াইতেছি না বা উপরের ক্লাসে পড়বো এমনটা না, তোমার প্রত্যেকটা পড়া তোমার এইচএসসি সিলেবাসের তোমার বইয়ের, হয়তো ভিন্ন কোনো বইয়ে দেওয়া আছে, তাই অবশ্যই এক্সট্রা যে কথাগুলো বলতেছি সেগুলো তুমি তোমার বইয়ে লিখে নেবা বা নোট করে নেবা, যেভাবেই হোক। দেখো 70s রাইবোজোমে রয়েছে 23S, 16S আর 5S মানে 3টি আরএনএ ও 52 প্রকারের প্রোটিন। 80s রাইবোজোমে রয়েছে 28S, 18S, 5.5S ও 5S মানে 4টি আরএনএ ও 80 প্রকারের প্রোটিন। আর কিছু পড়া দরকার নেই এখানে। এই যে টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন, প্রথম অধ্যায় আর একটু পরে পড়বা। টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটা কী করে জানো? সবসময় প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয়। রাইবোজোমে কাজ করে সবসময় প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয়। কিন্তু এই অ্যান্টিবায়োটিক তুমি যদি খাও বা তুমি নিলে, এবং তোমার যে শরীরের যে রাইবোজোম আছে তাদের কার্যকলাপ বন্ধ হয় না, এই কথাই বলছে। উৎপত্তি কোথায়? আদি কোষে কোথায়? ডিএনএতে। ক্রোমোজোম তো আদি ক্রোমোজোম যেখানে থাকে ডিএনএতে। প্রকৃত কোষে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয়, পরে সাইটোপ্লাজমে আসে, লাগবে না। রাইবোজোমের কাজগুলো কী আছে? সহজ কাজ, প্রোটিন তৈরি করে, এই জন্য বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। গ্লুকোজের ফসফোরাইলেশন ও স্নেহজাতীয় পদার্থ বিভাগ তৈরি করে আর সাইটোক্রোম উৎপন্ন করে, সাইটোক্রোম যা শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। এই কয়েকটা কথা পড়লে হয়, আর কিছু পড়া তো লাগে না। আর মুক্ত রাইবোজোম একটা লাইন পড়বা। মুক্ত রাইবোজোম তৈরি হয় সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন। জাস্ট এটাই তোমাদের এইটুকুই ছিল। আর এই রাইবোজোম থেকে যথেষ্ট হয়েছে। হ্যাঁ, রাইবোজোম থেকে এই কয়েকটা কথা পড়লে আর পড়া লাগবে না, এনাফ। ওকে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।